নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব মাথা ভাঙাতে আবার কান্নার রোল উঠেছে। তার কারণ মাথা ভাঙায় শোনা যাচ্ছে যে একটি নির্দেশিকা এসছে, যেখানে বাঁধের পাশে যে নির্মাণ রয়েছে, যেখানে মানুষ বসবাস করে, সেই বসতিতে নাকি আগামী দিনে চলতে পারে বুলডোজার। এমনিতেই আমরা বুলডোজারের ভয় বিভিন্ন রেল স্টেশনে দেখতে পাচ্ছি। সেখানে যে সমস্ত মানুষ এতদিন হকারি করে খেত, সেইগুলোর উচ্ছেদ অভিযান চলছে। পাশাপাশি বিভিন্ন বেআইনি নির্মাণেও বুলডোজারের ভয় চলছে, এবং এই বুলডোজারের ভয় পৌঁছে গেল মাথা ভাঙাতে। কি বলছে সেখানকার জনতা আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো, এবং সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে একটু গরুর কাণ্ড নিয়েও আলোচনা করব। কারণ গতকালের এপিসোডে আমি করেছিলাম এই গরু নিয়ে যে দড়ি টানাটানি চলছে সেটা নিয়ে, কিন্তু আজকের এপিসোডেও আমাকে এই গরু নিয়ে কিছু ভিডিও দেখাতে হচ্ছে, যেখানে হিন্দু মা বোনেদের শাঁখাপালা সিঁদুর পরে থাকা হিন্দু মা বোনেদের বাড়িতে কার্যত কান্নার রোল উঠেছে। যেভাবে গরু কেনা বেচা বন্ধ হয়ে গিয়ে সাথে সাথে মুসলিম গ্রামের কিছু চিত্র ভেসে উঠলো, যেখানে মুসলিমরাই এখন গরুর গাড়িকে আটকাচ্ছে এবং গরুর গাড়ি আটকে তাদেরকে সেই জায়গা থেকে চলে যেতে বলছে। এই অবাক দৃশ্য ফুটে উঠেছে। এবং দেখাবো নতুন বিধায়ক তৈরি হওয়া সন্তু পান, এই গরু নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন সেই সন্তু পান কিভাবে হক চকিয়ে গেছে, কোনো রকম উত্তর দিতে পারলেন না এই রাজ্যের নবনির্বাচিত বিধায়ক সন্তু পান। পাশাপাশি আপনাদেরকে দেখাবো, গতকাল আপনারা জানেন যে পার্ক সার্কাসে কি ধরনের ঘটনা ঘটেছে। পার্ক সার্কাসে কার্যত পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশ সেখানে ব্যাপক হারে লাঠিচার্জ করেছে এবং জনতাও পুলিশের দিকে পাথর ছুঁড়েছে, ইট বৃষ্টি করেছে। এই সকল দৃশ্য আপনাদের সঙ্গে দেখিয়ে আলোচনা করব, এবং আপনাদেরকে এই এপিসোডে দিলীপ ঘোষের বক্তব্য থেকে শুরু করে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য থেকে শুরু করে মোহাম্মদ সেলিম কি বলছে সমস্ত কিছু শোনাবো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকছে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই যে কিউআর কোডটি রয়েছে, কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাব মাথা ভাঙায়, এবং মাথা ভাঙায় সেই দৃশ্য দেখাবো যেখানে সাধারণ মানুষ চিন্তার মধ্যে রয়েছে যে তার বসত বাড়িতে এবারে বুলডোজার চলবে নাকি। কিন্তু তার আগে আপনাদেরকে এই রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষ এই 7 দিনে যে সরকার চলেছে সেটা নিয়ে ব্যাপক খুশি, এবং তিনি কি কথা বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো। দেখুন, আমরা কথা দিয়েছিলাম, করে দেখিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ হয়নি সরকারের বয়স। ভগবান শ্রীকৃষ্ণ যেমন 6 দিনের মধ্যে পুতনা বধ করেছিলেন, তো পুতনা হিড়িম্বা যত আছে, বকাসুর মঘাসুর অঘাসুর সব বধ হবে। কাউকে ছাড়বো না আমরা। আমাদের মুখ্যমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, বিরোধীরা বুঝতেই পারছে না কোথায় ঘর সামলাবে, কি করবে। বাংলার মানুষ খুব খুশি, আশীর্বাদ করছেন, আর আমরা পুরোপুরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। তিনি যেভাবে এগোচ্ছেন, বাংলা তাকে পুরো আশীর্বাদ দিয়েছে। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় সরকারের কাজে খুশি, এবং তিনি শ্রীকৃষ্ণের পুতনাবধের উদাহরণ দিয়ে এই রাজ্যে যেভাবে কাজ চলছে সেই কাজের জন্য শুভেন্দু অধিকারীকে প্রশংসায় ভরিয়ে দিলেন। অবশ্যই যে কাজ রাজ্যে দ্রুত গতির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে চলছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলা যেতে পারে, সাধুবাদ জানানো যেতে পারে। কিন্তু এমনও কিছু দৃশ্য উঠে আসছে যাদেরকে কি দিলীপ ঘোষ মহাশয় পুতনা রাক্ষসীর সঙ্গে তুলনা করবেন সাধারণ সেই মানুষগুলো, যে সমস্ত সাধারণ মানুষগুলো এতদিন রেল লাইনের ধারে বসে হকারি করে নিজের সংসার চালাতেন। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা যারা হয়তো বাড়িতে অপেক্ষা করতেন যে বাবা কিংবা মা দোকান বন্ধ করে তার জন্য রাতের খাবার নিয়ে আসবে, সেই দোকানগুলো আজকে উচ্ছেদ হয়ে গিয়েছে। সেই সমস্ত পরিবারগুলোকে কি পুতনা রাক্ষসীর সঙ্গে তুলনা করা যেতে পারে? দিলীপ ঘোষ মহাশয় যে কথা বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে আপনারা কমেন্টস করবেন। কিন্তু আরো একটা দৃশ্য মাথা ভাঙা থেকে আমি আপনাদেরকে দেখাই, যেখানে মাথা ভাঙার যে বাঁধের ধারে নির্মাণ হয়েছে, সেই নির্মাণগুলোর এবারে ভাঙা গড়ার খেলাতে এই রাজ্যের প্রশাসন হয়তো নামতে পারে। সেই জন্য সেই এলাকায় পৌঁছে গিয়েছিল সরকারি আধিকারিকেরা, এবং সেই এলাকা খালি করার নাকি নির্দেশ দিয়েছে। এমনটাই ভিডিও ফুটেজে ভেসে উঠেছে মাথা ভাঙা থেকে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও, দেখুন। যে যখন নতুন করে গড়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তৈরি হয়েছে, ঠিক সরকারের কাজ শুরুর মুখেই আবার ভাঙো একটা রব, সেইটাতে কিন্তু নাগরিকরা যথেষ্ট আশা হতো, তাদের বক্তব্যে বোঝা গেল। রাস্তাটা এসছে আমার পেছনে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাথাভাঙা শহর চৌপতির থেকে, এবং এটা গেছে হচ্ছে এই শীতলকুচি রোড, এই শীতলকুচির দিকে। অর্থাৎ আমি যদি দেখাই, এই পেছনে হচ্ছে সুটুঙ্গা ব্রিজ, এই যে পেছনে সুটুঙ্গা ব্রিজ দেখা যাচ্ছে। আর যেই জায়গাটাকে নিয়ে সমস্যা, এই যে আমার পেছনে, অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর রাস্তা, বাঁধের রাস্তা সংলগ্ন দুই দিকের যে নির্মাণ, সেইটাকে নিয়ে একটি সমস্যা। সন্ধ্যাবেলায় ঠিক বিকেলবেলায় একটা নোটিশ এসছে, নোটিশ নয়, একটা ভার্বাল কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইরিগেশন বা সেচ দপ্তরের তরফ থেকে। 15 মিনিটের মতন যায়, এবার জানি না কতটা ঘটে। আমাদের চোখটা যাবে, তারপরে আমাদের বাচ্চারা থাকে।
লোকটা যাবে তারপর থেকে 5 মিনিট কতদিন ধরে কতদিনের মধ্যে ছাড়তে হবে বলছে? বললো মোটামুটি তো এখন তো হিসাবে তো ছাড়তে হবে, রাতের কাজ যখন চালু হবে সব জায়গাতে ভাঙা শুরু হয়ে গেছে এই হিসাবে এখন মোটামুটি 10-12 দিনের মধ্যে ভাঙলে খুব ভালো হয়। কি করবে? আচ্ছা, বিপর্যয়ের থেকেও বড় বলে না যে মাথায় আকাশ ভেঙে পড়া, সেটার থেকেও বড়। হঠাৎ করে শুনতে পাচ্ছি জায়গা আমাকে ছেড়ে দিতে হবে। এটা কোনো কথা হলো? জায়গা আমি ছেড়ে দেবো? কেন আমি জায়গা ছাড়বো? আমাকে তো আগে বলতে হবে কেন আমি জায়গাটা ছাড়বো, তারপরে তো আমি জায়গাটা ছাড়বো। আর আমি বিয়ে হয়ে এসেছি এখানে 12 বছর হয়, তার আগে থেকে 40 বছর থেকে আমার শ্বশুরবাড়ি এখানে, 40 বছর থেকে এখানে আমরা বাস করছি। তো হঠাৎ করে কেউ এসে বললো যে তবু সবাইকে বলেনি, রাস্তায় যাকে পেয়েছে তাকে বলেছে। যদি সবাইকে বাড়িতে সবাইকে ডেকে ডেকে বলতো, সবাইকে একসঙ্গে বলতো যে আপনাদের নামে কোনো নোটিশ এসছে বা আপনাদেরকে কিছু জানাতে হবে, সেটাও ছিল। যাকে রাস্তা পেয়েছে তাকেই ধরে ধরে বলেছে ভাঙতে হবে, 15 মিটার ভাঙতে হবে। এটা কোনো কথা? মানে আপনাদের কোনো নোটিশের হার্ড কপি সার্ভ করেনি? নোটিশ তো কিছুই নেই, নোটিশ তো কিচ্ছু নেই। এখানে আমরা এই বাঁধের রাস্তাতে অনেকগুলো ফ্যামিলি থাকি, কাউকে ডেকে বলেনি। রাস্তায় যাকে পেয়েছে তাকে বলেছে, মানে রাস্তায় যাকে বলেছে সে এখানকার মেম্বার হোক না হোক, তাকে বলেছে আমাদেরকে জানিয়ে দিতে, আমাকে বলেনি। এবার আমাকে পাশের বাড়ির ভদ্রমহিলা ডেকে বললো যে ভাঙতে হবে, 15 মিটার ভাঙতে হবে। তো তখন আমি সেন্সলেস এর মতো অবস্থা, 15 মিটার ভাঙতে হবে মানে সবে একটা নতুন সরকার এসছে, তাদের কাছে আমাদের দাবি অনেক 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 আশা করে আছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা, সেই অবস্থাটাকে তারা ভালো করবে। তা না, আমরা নতুন একটা সরকারকে নিয়ে এসে তো ভয়ঙ্কর পরিস্থিতি পড়ে গেলাম আমরা এখন। তো ভোটটাই তো আমার কাছে প্রহসন মনে হচ্ছে, ভোটটা আমার কাছে প্রহসন মনে হবে না? তাহলে সরকার নিয়ে এসে আমি কি করলাম আমি সরকারটা নিয়ে এসে? এখন যদি আমার মাথার উপরে ছাদ চলে যায়, আমার বাচ্চা ছোট, 7 বছর বয়স আমার বাচ্চার, আমার শাশুড়ির বয়স 70 বছর, তাদেরকে নিয়ে আমি যাবো কোথায়? দেখলেন সেখানকার সাধারণ মানুষ, মাথাভাঙার সাধারণ মানুষ যারা বাঁধের ধারে বসবাস করে, নির্মাণ করেছে, তাদের এখন মাথায় কালো মেঘ, যে কোনো সময় বুলডোজার ঢুকে যেতে পারে এবং তাদের বসত বাড়ি উচ্ছেদ হয়ে যেতে পারে। পরিবারগুলো আজকে রাস্তায় চলে আসার মতো অবস্থা। দিলীপ ঘোষবাবু প্রথমে যে বললেন যে সরকার 7 দিনের মধ্যে কার্যত পুতনা বধ করে দিয়েছে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি মানি সরকার বিশেষ কিছু সিদ্ধান্ত 7 দিনের মধ্যে নিয়েছে, যেটাকে বাহবা দিতেই হবে। সেটা হচ্ছে বিভিন্ন দুষ্কৃতী মনোভাবাপন্ন গুন্ডারাজ যেটা তৈরি হয়েছিল অনেক ক্ষেত্রে, সেটাকে পুলিশ প্রশাসন বন্ধ করতে তৎপর হয়েছে এবং যারা তোলাবাজি করে অন্যায় করে এসেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, হাজতে পুরেছে। জানি না তারা আগামী দিনে রং পরিবর্তন করে আবার তোলাবাজিতে আসবে কিনা, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে সাধারণ মানুষগুলো, এরা তো কেউ পুতনা নয়, এরা তো কেউ কোন রকম রাক্ষসের সঙ্গে এদের তুলনা করা যেতে পারে না। এরা শুধুমাত্র সাধারণ মানুষ, বসত বাড়ি করে আজকে বাঁধের ধারে রয়েছে। কিন্তু সেই বাঁধের ধারের বসত বাড়িতেও শোনা যাচ্ছে সরকারের নাকি নজর পড়েছে এবং গভর্নমেন্টের অফিসিয়ালরা এসে তাদেরকে কোন রকম লিখিত নোটিশ সার্ভ না করেই তাদেরকে মৌখিকভাবে সেখান থেকে সরে যাওয়ার কথা বলেছে। আগামী দিনে এই জায়গায় বুলডোজার চলবে কি চলবে না সেই বিষয়ে তো আমাদের নজর থাকবে। কিন্তু এই ঘটনায় যে আতঙ্কের চিত্র তৈরি হয়েছে মাথাভাঙা জুড়ে, সেটা অত্যন্ত চিন্তার। কারণ ইতিমধ্যেই রাজ্য জুড়ে 4 জায়গায় একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ। হকারদের মধ্যে আজকে কান্নাকাটির রোল চলছে বিভিন্ন স্টেশন চত্বর থেকে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায়, যেখানে হকাররা হকারি করে খেত, তাদের দোকানের উপর চলে গিয়েছে বুলডোজার। এবং এই বুলডোজার কি আগামী দিনে মাথাভাঙার এই পরিবারগুলোর বাড়ির দিকে, সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। চলুন আপনাদেরকে পরবর্তী দৃশ্য দেখাই। সেটা হচ্ছে গরু নিয়ে যে দড়ি টানাটানি চলছে। আপনাদেরকে গতকালও আমি এপিসোডে দেখিয়েছিলাম যে গরু নিয়ে কি ধরনের এখন রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে। আজকেও এমন কিছু বিশেষ চিত্র উঠে এসেছে যেগুলো আপনাদেরকে না দেখালেই নয়। গতকাল বিশেষ কিছু দৃশ্য আমরা দেখলাম যেখানে হিন্দু পরিবার, একেবারে মাথায় সিঁদুর রয়েছে, হাতে শাঁখা পলা রয়েছে, সেই হিন্দু পরিবারের মহিলারা আজকে কান্নাকাটি করছে, কারণ কোনো মুসলমান আর তাদের গরু কিনতে চাইছে না। এমনকি গরু নিয়ে যখন সেই হিন্দু পরিবারগুলো হাটে বাজারে যাচ্ছে, আজকে আর বিজেপি দল কিংবা আরএসএস দল কিংবা বজরং দল নয়, একেবারে মুসলমান সমাজের ব্যক্তিরা তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে গরু তো হিন্দুদের মাতা, আপনারা কেন বিক্রি করতে এসেছেন। দেখুন সেই ভিডিও। যাও যাও যাও, চলে যাও, চলে যাও, ও চলে যাও, চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও, বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুন। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখানে কিনলে সে কাটবে, তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুন। এই মাঠে আনলে আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেঁচে চলে যাবে, 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, যাও ভালো ভালো চলে যাও, যাও।
আর বাড়ি কোথায়? দয়ারামপুর। তুমি এই গরু গোমাতা এখানে যাচ্ছ কেন? যেটা থেকে আনো তুমি হেঁটে হেঁটে নিয়ে যাবে, তুমি হেঁটে হেঁটে নিয়ে যাবে, গরুকে এরকম ভাবে নিয়ে যাবে না। এটা আমার হিন্দু ভাইদের গোমাতা। একটা কথা মাথায়, তুমি হিন্দু হতে পারো, তুমি তোমার মার কিভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? তোমার মার তুমি বেঁধে বেঁধে নিয়ে যাবে, বেঁধে বেঁধে তোমার মার তুমি নিয়ে যাবে, এরকম কোনো হয় নাকি? সব বন্ধ, বন্ধ করুন, বন্ধ। গরু চালান দেন। কি আশ্চর্যের বিষয় না, এই কুরবানির সময়ে যে মুসলমান পরিবারগুলো এতদিন গরু কেনার জন্য চারিদিকে ছোটাছুটি করতেন, সেই মুসলমান পরিবারগুলোই আজকে বলছে গরু তো হিন্দুদের মাতা, আপনারা হিন্দু হয়ে কেন গরু বিক্রি করছেন? এবং এই ধরনের দৃশ্য রাজ্য জুড়ে ভেসে উঠছে। তার কারণও রয়েছে একটা, গরু কাটা নিয়ে যে নির্দেশিকা বর্তমান সরকার দিয়েছে, সেই নির্দেশিকা নিয়ে বিভিন্ন জায়গায় এখন বজরং দলের লোকেরা এবং বিজেপির অনেক বিধায়কেরা রাস্তায় নেমে গরুর গাড়ি আটকাচ্ছে এবং মুসলিম লোকেরা বলছে যে গরু নিয়ে যেতে গিয়ে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই হেনস্থার শিকার হওয়ার হাত থেকে বাঁচার জন্য তারা আর গরু ক্রয় করবেন না, এমনটাই বলছেন। কিন্তু গরু ক্রয় তো মুসলিমরা করে, 90% গরু বিক্রি সেটা তো হিন্দু পরিবারেরা করে। আর এই হিন্দু পরিবারগুলোর বাড়িতে যখন ক্যামেরা পৌঁছে গেল, সেই দৃশ্য দেখে চোখে জল আসার মতো অবস্থা। হিন্দু পরিবারগুলোর অবস্থা অনেকটা সেই রেলে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে এবং যেভাবে ওই বাঁধের ধারে নির্মাণকে ভেঙে দেওয়ার কথা বলার জন্য চিন্তিত, সেইভাবেই গরু বিক্রি বন্ধ হয়ে যাওয়ার জন্য হিন্দু পরিবারগুলো আজকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির এই রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাদের দিকেও প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছে। দেখুন, হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে, আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী বলছে সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমাকে বাইরে যাওয়ার ক্ষমতা আছে, আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু হচ্ছে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই কথা চালু ছিল না, আমরা এই কথা রাখতে পারবো না। আমাদের কুরবানির কথা চালু করো, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে। এটাই শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে, গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই কথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই কথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? লোন নিয়ে আমি প্রায়, আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা, এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। শুনলেন, একেবারে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সাধারণ হিন্দু বাড়ির সিঁদুর এবং শাখাপলা পরা মহিলা, যে আমরা এরপরে লোন কিভাবে শোধ করব। আমি আরো একটি ভিডিও দেখাবো যেখানে এক সাধারণ হিন্দু মহিলা, সে তো সরকারকে প্রশ্ন করলো, আপনারা নির্বাচনের আগে তো এই কথা বলেননি যে গরু নিয়ে কোনো রকম এই ধরনের বার্তা দেবেন, তাহলে আমরা হয়তো চিন্তা করতাম। দেখুন, সরকার আসার আগে তো কোনো আইন বলেনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাদী আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গোহত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করবো? আজ আমার স্বামীর দেনের জায়গায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক, আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। ওনাদের লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার কিছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। কোন মহিলা লোনের কথা বললেন, কোন মহিলা আবার বললেন যে সরকার আমাদের কথা চিন্তা করছে না, এবং সরকার তো আগে ঘোষণা করেনি আমার বাড়িতে প্রতিবন্ধী যুবক, আমার বাড়িতে প্রতিবন্ধী ছেলে রয়েছে, আমি কিভাবে আগামী দিনে সংসার চালাবো। দেখে খারাপ লাগছে যে এই মানুষগুলো গরুর ব্যবসার উপরে এতদিনে নির্ভর করেছিল, আর আজকে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখালাম, এর থেকেও আরো দুঃখ এবং বেদনাজনক ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ এই যে শেষে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটাতে কার্যত আমার তো দেখে চোখে জল চলে এসেছিল, আপনাদেরও নিশ্চয়ই মন ভারাক্রান্ত হবে যে এই পরিবারগুলো সত্যি আগামী দিনে কিভাবে নিজেদের সংসার চালাবে। দেখুন, আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন খেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না, এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ইচ্ছা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়,
কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, বুঝি কেনা পয়সা নেই। কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনার স্বামী প্রতিবন্ধী, আপনি এই দায়িত্ব নিয়ে হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। খারাপ লাগলো না দেখে? একজন সাধারণ গৃহিণী হিন্দু পরিবারের, এই পরিবারে হয়তো আজ থেকে 10 দিন আগে যখন এই পশ্চিমবঙ্গে কোথাও বিজেপির মিছিল মিটিং হয়েছে, সেখানে গিয়ে হিন্দু বাঁচাও বলে মিছিল করে এসেছেন। হয়তো হতে পারে, আমি বলছি না যে 100% ইনি হয়তো কোথাও গিয়েছিলেন, হতে পারে। কারণ গতকাল একটি দৃশ্য আমাদের চোখে পড়েছিল, যেখানে এক বিজেপির কর্মী ভিডিও করেছিলেন যে 2017 সাল থেকে আমি এই দলটি করছি, অথচ আমার দোকানটাই বিজেপি সরকার আসার পরে স্টেশন থেকে, শিয়ালদা স্টেশনের বাইরে থেকে উঠিয়ে দেওয়া হলো। তাই এই পরিবারগুলো যেহেতু হিন্দু পরিবার, আর বিজেপি দল বারবার দাবি করে আসছে হিন্দুরাই তাদেরকে এই সরকারের ক্ষমতায় এনেছে, তাই হয়তো এই পরিবারগুলো একসময় বিজেপিকে সমর্থন করে আজকে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু তারাই আজকে 7 দিনের মধ্যে চোখের জল ফেলছে। আর এই সরকার তাদের কোন রকম পুনর্বাসনের কথা যদি না চিন্তা করে থাকে, সেটা তো যথেষ্টই প্যাথেটিক বা অত্যন্ত কষ্টের হবে। কিন্তু এই যে পরিবারগুলো আজকে এই ধরনের কান্নাকাটি করছে, কেউ বলছেন আমার স্বামী প্রতিবন্ধী, আমার পুত্র প্রতিবন্ধী, কেউ বলছেন আমার স্বামীর দেনা রয়েছে, কেউ বলছেন আমার স্বামীকে আগামী দিনে বাইরে কাজ করতে যেতে হতে পারে, আবার কেউ বলছেন যে আমার পুত্রর চাকরি নেই, আমি আগামী দিনে খাবো কি। কিন্তু তাদেরকে জানতে হবে যে বিজেপি যখন এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, তখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যে ইস্তিহার প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, সেই ইস্তিহারে অত্যন্ত ক্লিয়ারলি বলা ছিল যে 3000 টাকা করে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। তাই মাসিক ভাতা তো আপনারা পাচ্ছেন, এত দুঃখের কি রয়েছে? এত গরুর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য এতই বা কান্নাকাটির কি রয়েছে? মনে রাখবেন, আপনারা মাসিক ভাতা 3000 টাকা করে তো পেয়েই যাবেন। আর প্রতিবন্ধী যে স্বামী রয়েছে, প্রতিবন্ধী যে যুবকেরা রয়েছে, সেই যুবকদের জন্য তো শুভেন্দু অধিকারী প্রতিবন্ধী ভাতা 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করে দিয়েছেন। আর আয়ুষ্মান ভারতের কার্ড চলে আসছে, তাই চিকিৎসাও হয়তো আগামী দিনে একেবারে মাল্টি স্পেশালিটি হসপিটালে অত্যন্ত সুন্দরভাবে হবে। আর মনে নেই, নরেন্দ্র মোদী আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি এই রাজ্যে যখন এসেছিলেন নির্বাচনী ইস্তিহার প্রকাশ করতে, বলেছিলেন 5 বছরে 1 কোটি চাকরি, অর্থাৎ বছরে 20 লক্ষ চাকরি। তাই আপনাদের পরিবারগুলোর আগামী দিনে হয়তো আর গরুর ব্যবসা করতে হবে না। পশ্চিমবঙ্গে বছরে যদি 20 লক্ষ চাকরি হয়, তাহলে নিশ্চয়ই আপনার পরিবারের সন্তানটা চাকরি অবশ্যই হয়ে যাবে। তাই কান্নাকাটি বন্ধ করে দিন। একটা ভালো সরকার এসেছে, দেশের স্বার্থে সেই সরকার কাজ করতে চাইছে, সেই সরকারটাকে সুযোগ দিন। এবং মাসিক ভাতা সেটা তো 3000 করেই দিয়েছে, সেটা নিয়েই এই 5 বছর খুশিতে থাকুন। এবং আগামী দিনে চাকরি তো নিশ্চয়ই আপনাদের পরিবারে ঢুকবে, এবং নিশ্চয়ই ইন্ডাস্ট্রি আমাদের এই রাজ্যে আসবে, রতন টাটার গোষ্ঠীও আসবে, এমনটাই তো ঘোষণা করেছিল বিজেপি। দেখা যাক কি হয় আগামী দিনে। আমি দেখাবো আপনাদেরকে সন্তু পানের বক্তব্য। এই রাজ্যের তারকেশ্বর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সন্তু পান, যিনি একসময় সাংবাদিক ছিলেন, কিন্তু গতকাল সাংবাদিকেরা যখন একেবারে সাহসিকতার সঙ্গে তার সামনে গরু নিয়ে একটা প্রশ্ন করলো, সেই গরুর প্রশ্নে সন্তু পান উত্তর দিতে পারলেন না, এমনটা আমারই মনে হলো। তিনি উত্তর দিলেন, কিন্তু আমার মনে হলো তার উত্তরের মধ্যে খুব একটা ক্লিয়ারিটি ছিল না। আপনারা কমেন্টস করবেন যে সন্তু পান সত্যি উত্তর দিতে পেরেছিলেন। দেখুন। गाय काटना बंद कर दिया जा रहा है तो फिर बीफ एक्सपोर्ट कैसे किया जाएगा? वो तो नहीं बंद किया गया, उसके लिए देखिए मेरा बिजनेस नहीं है, वो बिजनेस जिसका है, सुनिए, सुनने का धैर्य रखिए। जो आइन है, जो लॉ है, उसके ऊपर कोई नहीं है। आप क्या चाहते हैं? लॉ नहीं लगा सकते? बिल्कुल लॉ होना चाहिए। हाँ, लॉ के मुताबिक। बीफ एक्सपोर्ट में सेकंड नंबर में आते हैं, यहाँ बीफ काटने मना, तो उस बीफ को क्या बाहर एक्सपोर्ट किया जाएगा, इसलिए मना किया जाएगा? देखिए दीदी, आप सवाल पे सवाल कर रहे हैं, बहुत अच्छा लग रहा है, मैं भी पत्रकार था। लेकिन एक बात आप सुन लीजिए, जो आइन है, जो नियम सरकार बनाया है, वो नियम के दायरे में काम करना पड़ेगा। नहीं करा तो घर नहीं, आपका स्थान श्रीघर में होगा। একটা সাংবাদিকের অরিজিনাল কাজ হচ্ছে রং না দেখে নিরপেক্ষতার সঙ্গে প্রশ্ন করা। সাংবাদিক বন্ধু তাকে করেছেন, এই জন্য তাকে সাধুবাদ তো অবশ্যই জানাতে হবে। এবং সাংবাদিক বন্ধু আর এক পূর্বের সাংবাদিককে যখন, অর্থাৎ সন্তু পানকে যখন প্রশ্ন করলেন, তখন সন্তু পান যে উত্তরটা দিলেন, সেই উত্তরটার মধ্যে খুব একটা ক্লিয়ারিটি দেখা গেল। কি আজকে সাংবাদিক বন্ধু জানতে চাইলো যে এই পশ্চিমবঙ্গে হোক কিংবা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যারা ছোট গরুর ব্যবসায়ী, তারা তো মার খাচ্ছে, গরুর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের। এই গরু কাটার যে নির্দেশিকা রয়েছে
সেটার উপরে পড়ে, কিন্তু আদতে ভারতবর্ষ তো সত্যি এই যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীর মধ্যে কখনো 2 কখনো 3, কখনো 2 কখনো 3 গরুর মাংস রপ্তানিতে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আপনারা গুগল করে দেখে নেবেন, আপনারা সার্চ করে দেখে নেবেন, এই যে ব্যবসাগুলো যারা করে প্রত্যেকটাই কিন্তু বড় বড় বিজনেসম্যান। তারা কিন্তু এই ছোটখাটো কেউ গরুর ব্যবসায়ী নয়, অর্থাৎ ছোটখাটো গরুর ব্যবসায়ী যারা রয়েছে তাদের পেটে লাথ পড়ছে, কিন্তু সেই বড় বড় বিজনেসম্যানরা যারা গরুর কালোবাজারি করে আজকে বিশ্বে ভারতবর্ষকে গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয় তৃতীয় স্থানে তুলে নিয়ে চলে এসেছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু বিধায়ক বন্ধু সন্তু পান সঠিক উত্তর আমার মনে হয় দিতে পারলেন না, প্রশ্নটাকে অত্যন্ত চালাকির সঙ্গে এড়িয়ে গেলেন আইনের যে দোহাই রয়েছে সেই দোহাই দিয়ে। আপনারা কমেন্টস করবেন যে সত্যি সন্তু পানের উত্তরে আপনারা সন্তুষ্ট হলেন? এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের বাঙালি সমাজ, তারা কি সন্তু পানের উত্তরটাতে এক ফোঁটাও যুক্তি খুঁজে পেলেন? সেটা কমেন্টস করার দায়িত্ব আপনাদের থাকবে। এরপরে আপনাদেরকে নিয়ে যাব পার্ক সার্কাসে। এই যে আজান বন্ধ হয়েছে মাইকে, সেই মাইকের আজান বন্ধের প্রতিবাদে পার্ক সার্কাসের মাটিতে গতকাল মুসলিম সমাজের এই পশ্চিমবঙ্গের যারা বাঙালি রয়েছে তারা নেমে গিয়েছিল, এবং সেই বাঙালিরা নামার পরে সেখানে কার্যত এক খণ্ডযুদ্ধ বেঁধে গেল, যেখানে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কার্যত লাঠিচার্জ থেকে ইট বৃষ্টি সমস্ত কিছু লক্ষ্য করা গেল। দেখুন। চলে যাও না, চলে যাও না, চলে যাও। মাইকে আজান বন্ধের প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে গরুর কাণ্ড রয়েছে, এই সমস্ত ব্যাপক বিষয় নিয়ে এই সমস্ত মুসলিম সমাজের মানুষেরা রাস্তায় নেমে পার্ক সার্কাসে একেবারে রণক্ষেত্র বাঁধিয়ে দেওয়ার চেহারা নিয়েছিল পুলিশ। আমি বলবো এক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিয়েছে, কারণ আপনারা আন্দোলন করতে পারেন কিন্তু আন্দোলনের নামে কোথাও পাথর বৃষ্টি করতে পারেন না, কোথাও সরকারি সম্পত্তি ধ্বংস করতে পারেন না। আন্দোলন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটা শান্তিপূর্ণ। আপনারা অর্থাৎ এই পার্ক সার্কাসের আন্দোলনের সঙ্গে যে কারণে আন্দোলন করছেন সেইটা আলাদা বিষয়, তর্কের বিষয়, কিন্তু আন্দোলনের সঙ্গে যারা জড়িত থেকে এই সরকারি সম্পত্তি ধ্বংস থেকে শুরু করে পাথরে বৃষ্টি পর্যন্ত করেছেন সেটাকে সমর্থন জানানো যায় না। আর সেই সমর্থন না জানিয়ে এটাই বলতে হবে সেই অরাজকতাটাকে বন্ধ করার জন্য সেইখানকার কলকাতা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার, সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। কারণ আন্দোলন করতে গিয়ে কেউ দয়া করে কোথাও আইন হাতে তুলে নেবেন না, এতে একটা গোটা সম্প্রদায়ের আগামী দিনে ক্ষতি হবে, এটা ভুলে গেলে চলবে না। আর সেই সম্প্রদায়কে সাধারণ মানুষ যাতে সিম্প্যাথি না দেয় সেইটা চেষ্টা করবে কিন্তু একাধিক মিডিয়া যারা বিশেষ কিছু কালার দেখে খবর করে থাকে। তাই শান্তিপূর্ণ আন্দোলন করুন, আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে আনবেন আন্দোলনের মাধ্যমে। এ বিষয় তো ভারতবর্ষের গণতন্ত্র আপনাদেরকে, সংবিধান আপনাদেরকে অধিকার দিচ্ছে, কিন্তু সেই আন্দোলনের পথ হতে হবে শান্তিপূর্ণ এবং শান্তি শৃঙ্খলার নিয়ম বজায় রেখে। আমি আপনাদেরকে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনাবো, আপনাদের নওশাদ সিদ্দিকীর বক্তব্যটা অত্যন্ত ভালোভাবে শোনা উচিত মুসলমান বন্ধু যারা রয়েছেন, কারণ এই যে মাইকে আজান বন্ধের নির্দেশ নিয়ে সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে আইনটা আপনাদের পক্ষে জানা হয়নি বলে সেই জন্যই বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী অত্যন্ত ক্লিয়ার ভাবে এই আইনটাকে বুঝিয়ে দিয়েছেন এবং নিজে বক্তব্য দিয়েছেন গতকাল, যেটা প্রত্যেকের শোনা উচিত। এবং আমার মনে হয় এই মসজিদে আজান দেওয়া, এই আজান দেওয়ার আইনটাও নওশাদ সিদ্দিকী যেভাবে বলছে সেইভাবে জেনে নেওয়া উচিত। দেখুন। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। আর যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং আর একটা কথায় অহেতুক আতঙ্কিত হয়ে আমার ফোনে প্রচুর ফোন এসছে, অমুক গ্রামের নাকি মাইক নামিয়ে দিয়েছে, তমুক পাড়ার নামিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি, এইটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আপনি নিজে গিয়ে দেখুন তো সেই পাড়ায় মাইক নামিয়েছে কি নামাইনে। ওই গ্রামে আপনি জানতো, কার কথা শুনে আপনি ফোন করছেন আমাকে, কাউকে ফোন করতে আতঙ্কিত হবেন কেন? শুনেন, দেশ চলবে, রাজ্য চলবে কারো কথাই নয়, সংবিধানের কথাই, আইনের কথাই। আইন সেখানে বলা হচ্ছে কি 65 ডেসিমেলের নিচে। নওশাদ সিদ্দিকীর কথাটা আপনারা শুনলেন, উনি শিক্ষিত মানুষ, শিক্ষিত বিধায়ক, আইন খুব ভালো জানেন। এবং আপনারা শুনলেন যে মসজিদে যেভাবে নিয়ম মেনে, ডেসিবেল মেনে আজান দেওয়ার কথা বলা হয়েছে সেটা আপনারা ফলো করুন। তার বদলে এই হাতে পাথর নিয়ে, হাতে ইট নিয়ে অরাজকতা, বিভিন্ন থানা ভাঙচুর, সেটা কিন্তু গণতন্ত্রে মেনে নেওয়া যায় না। আন্দোলন অবশ্যই করতে পারেন আপনারা 65 ডেসিবেলের জায়গায়, প্রশাসনকে আবেদন করতে পারেন যে সেটাকে আমরা 80 ডেসিবেল করতে চাই। সেটা আবেদনের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে হতে পারে। প্রশাসনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা
বলে হতে পারে। এইভাবে অরাজকতার সঙ্গে যদি করেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনাদের সম্প্রদায়ের নামে একটা নোংরা ভুয়ো বার্তা পৌঁছানোর চেষ্টা করবে এই রাজ্যের বা এই দেশের কিছু বিকৃত মিডিয়া, যারা শুধুমাত্র কালার দেখে খবর করে, কোন রকম সম্প্রদায়, কোন রকম মানুষ, কোন রকম জনগণ, কোন রকম সংবিধানের তোয়াক্কা না করে। তাই আন্দোলন করুন স্বতঃস্ফূর্তভাবে, আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে, কোথাও অরাজকতা না করে। সকলে ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।